আলহামদুলিল্লাহ আমরা 203 কি আবারও একসাথে প্রেগনেন্ট বলবো এই ব্লগেই বলবো, সেই সাথে আরও অনেক কথা আপনাদেরকে শেয়ার করব, তাই না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। দেখতেই পাচ্ছেন বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। এই আইসক্রিম নিয়ে আপনাদেরকে একটা মজার কথা বলি। আজকে দিনের কথাই আমাদের শাশুড়ি আম্মা ডিউটিতে যাওয়ার আগে বলতেছিল যে বাবুদেরকে রেডি করে দাও, আমি ওদেরকে মজা কিনে দিব। তো আপনাদের ভাইয়া উঠে বলে যে এই গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাবা, কি মজা কিনে দিবা শুনি। তখন আমার শাশুড়ি আম্মা বলে যে ওই যে 10 টাকার প্যাকেটের রুটিগুলো আছে না, ওইগুলা কিনে দিব। তারপর আপনাদের ভাইয়া বলে কি না, এই গরমের মধ্যে বাইরে নিয়ে যাচ্ছ, রুটি না কিনে দিলে আইসক্রিম কিনে দিও। তখন আমার শাশুড়ি আম্মা রেগে গিয়ে বলে কি আমি এত টাকা কোথায় পাবো, আইসক্রিম কিনতে টাকা লাগবে না। আপনাদের ভাইয়া তো রেগে একদম ফায়ার হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে এসে দরজা আটকায় দিছে। কিন্তু বাচ্চা মানুষ ঘরে কি আর থাকে, একবার বাইরে যাওয়ার কথা শুনছে, সে কি কান্নাকাটি পরে সামলাতে না পেরে সেই দাদুর কাছে দিয়ে দিতে হয়। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু পরে ঠিকই আইসক্রিম কিনে দিয়েছিল তার নাতি নাতনিকে, মাঝখান দিয়ে শুধু আপনাদের ভাইয়াকে রাগিয়ে দিছে। আসলে আপনাদের ভাইয়া না খুবই রাগী মানুষ, তাই সবাই তাকে রাগিয়ে হচ্ছে মজা নেয়, বিশেষ করে বড় সতীন এখন শাশুড়ি আম্মার সাথে যোগ দিছে। আর আমাদের মেয়ে দোকানে গিয়ে আরেকটা মজার কাণ্ড করছে, ওই দোকানের সবচেয়ে দামি যে আইসক্রিমটা সেটাই নিবে। আমার শাশুড়ি আম্মা ভাবছিল যে 20-30 টাকার আইসক্রিম দিয়ে বুঝ দিয়ে দিবে, কিন্তু না, আমাদের মেয়ে এই ক্ষীরমালাই আইসক্রিমটাই তার লাগবে। শেষমেশ আমার শাশুড়ি আম্মা তাকে কোন আইসক্রিমও দিছিল, কিন্তু সেটাও সে নিবে না, এই আইসক্রিমটাই লাগবে। আর এই একটা আইসক্রিমের কি যে দাম, 70 টাকা। আমার তো মনে হয় আজ থেকে আরও 1-1.5 বছর আগেও 40 টাকা করে খাইছিলাম। দ্রব্যমূল্যের এত দাম বাড়ছে, এখন বুঝতে পারতেছি যে মানুষ কেন এত হাহাকার করে, যে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি কেন। আগে তো আমাদের বাচ্চারা বেস্ট ফিডিং করতো, তেমন কোনো খরচই ছিল না, কিন্তু এখন ওদের একটা ফর্মুলা মিল্কের দামই 1000 টাকা, তাও আবার 1 সপ্তাহের বেশি যায়ও না। আসলে গাইজ 2 বউ সাথে 2 বাচ্চার বাস্তবতা আসলেই অনেক কঠিন, সেটা এখন খুব ভালোভাবে আমরা বুঝতে পারতেছি। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এত কিছুর মধ্যে আপনারা কেন আবারও বাবু নিচ্ছেন। আসলে আপনারা সবাই জানেন যে আমাদের শাশুড়িমা একজন নার্স। আগেরবার যখন আমরা প্রেগনেন্ট ছিলাম তখন আমাদের চেক আপ থেকে শুরু করে কিভাবে কি করব ডেলিভারি পর্যন্ত সব কিছুই কিন্তু আমাদের শাশুড়ি আম্মা করছিল। আর এবারও তিনিই করবেন। আর তিনি একজন সিনিয়র নার্স, 30 বছর ধরে এই পেশাটার মধ্যে আছে। আর বড় জোর 2-3 বছরই চাকরি করবে, তাই ভাবতেছি যে এই সময়টার মধ্যে আমাদের বাচ্চা নেওয়ার সমস্যাটা হচ্ছে শেষ করে ফেলি, তাহলে মানে একবারে সব ঝামেলা চলে যাবে। বাচ্চাদেরও 2-3 বছর আছে এখন, এর সাথে সাথে সব কষ্ট চলে যাবে। ওদের 5-6 বছর হবে, তারপর আবার প্রেগনেন্ট হব, আবার নতুন করে ঝামেলা করা, এসব না একদমই ইচ্ছে করতেছে না। আর আপনজনের মধ্যে কেউ যদি ডাক্তার, নার্স বা হসপিটালের কোনো পেশায় থাকে না, তাহলে অনেক সুবিধা হয়, চিকিৎসার ব্যাপারে অনেক সাহস পাওয়া যায় যে ওনারা তো আমার আপনজন, সব কিছু ঠিকঠাকভাবেই করবে। তবে আমার মাথায় না একটা প্রশ্ন শুধু বারবার ঘুরপাক খাচ্ছে যে দ্বিতীয়বার মা হওয়ার পর কি বড় সন্তানের আদর যত্ন বা ভালোবাসা কম পাবে? এই জন্য না আমি একটু কনফিউশনে আছি। আপুর আপনারা প্রথম প্রেগনেন্সির কত বছর পর আবারও দ্বিতীয়বার মা হয়েছিলেন, আর তখনের অনুভূতি কি? আসলে কি বড় সন্তানেরা আদর যত্ন ভালোবাসা কম পায়? একটু টিপস দিয়ে যান তো, কমেন্টে জানিয়ে যান আর কি। একটু আগে দেখতেই পেলেন আমার সতীন ফ্রিজে মাছ রাখছিল। আজকে আমাদের শাশুড়ি মা জামাই মিলে অনেকগুলো মাছ আনছে। তবে জামাই মনে হয় আমার উপর কোনো বিষয় নিয়ে অনেক বেশি রেগেছিল, তাই প্রতিশোধ নেওয়ার জন্য কাচকি মাছ না কি বলে ছোট ছোট একটি মাছ এনে দিছে। ওগুলা বাঁচতে বাঁচতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে নাকি 150 টাকার মাছ ছিল। আমার তো মনে হয় 150 টাকার মধ্যে 80 টাকারই ওই যে ঘাস, পোকামাকড় আর কাঁকড়ায় ভরা ছিল। তবে ভাগ্য ভালো যে বাকি মাছগুলো কেটে আনছিল, না হলে ওইগুলা কাটতে কাটতে আমাদের 203-এর আজকে সারা দিন চলে যেত, আর ব্লগে আপলোড করতে পারতাম না। এই জন্য কিন্তু আমার শাশুড়ি আর জামাইকে স্পেশালভাবে আপনারা ধন্যবাদ দিয়ে যাবেন। অনেকেই মনে করে যে প্রেগনেন্সি টাইমে মাছ কাটা যায় না, মাছ কাটলে বাচ্চার ক্ষতি হয়, কিন্তু না, কিছুই হয় না। আমরা আমাদের প্রথম প্রেগনেন্সির টাইমে এইসব কাজ করছি, ভবিষ্যতে ইনশাল্লাহ করব, তাই এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগার কোনো দরকার নেই। বাচ্চার কোনো প্রকার কোনো ক্ষতি হয় না। এখন আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে বলেই দেই যে আমরা 203 কি আবারও একসাথে প্রেগনেন্ট নাকি। তার আগে বলে রাখি যে যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো দিয়ে আসবেন। তো
যেটা বলতেছিলাম, আমরা 203 কি আবারও একসাথে প্রেগনেন্ট নাকি না গাইস, এখন পর্যন্ত আমরা শিওর না, তবে খুব তাড়াতাড়ি আমাদের প্রেগনেন্সির রেজাল্ট আপনাদেরকে ব্লগে দেখাবো। আর আমি এখন অন্য কিছু চিন্তা করতেছি যে 2টা বাচ্চা যে একসাথে নিব, তারপর এগুলাকে সামলাবো কিভাবে। এখন তো মজা করে বলি যে আরও 2টা সতীন আনবো, তখন সিরিয়াসলি 2টা সতীন এনে ওদেরকে 2 বাচ্চা ধরাই দিব, আর আমরা 2 সতীন সারাদিন শুধু ঘুমাবো আর চিল করব। আর এইসব বাচ্চার পেঁচাল ভাল লাগতেছে না। ওরা 2 সতীন বাচ্চা কাচ্চা সংসার রান্নাবান্না সবকিছু সামলাবে, আর আমরা 2 সতীন পায়ের উপর পাতুলে বসে থাকবো। এতদিন তো আমরা অনেক সংসার সামলাইছি, তাই না? আর একটা কথা কিন্তু মজা করে বলাই যায় যে আমরা 2 সতীন যদি 10টা করে 20টা বাচ্চার মা হই, তাহলে পাশের বাসার ভাবিকে আমাদের দিকে চোখ তুলে আর তাকানোর সাহস করবে? আপনারাই বলেন তো। যাই হোক, কথাটা মজা করে বলা, এই যুগে এসে 10টা বাচ্চার মা হওয়া কোনোভাবেই সম্ভব না। এটা আগের যুগে সম্ভব ছিল। আমরা তো একটা বাচ্চা নিয়ে কাহিল হয়ে গেছে, আরেকটা যে নিতেছি এটাই অনেক সাহসের ব্যাপার। যাই হোক গাইস, আমাদের আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।